নড়বড়ে কাঠের ঘরটার চারপাশ থেকে আসা পচা মাংসের গন্ধে অনর্গল বমি করে চলেছে অহর্নিশ। তার উঠে পালাবার পথটাও যে বন্ধ। হাত পা এমনকি সারা দেহ এমনভাবে দড়ি দিয়ে পেঁচানো রয়েছে যেন মনে হচ্ছে তার শিরার রক্তগুলো চলাচল করছে অতীব কষ্টে। কেবল চোখ ছাড়া দেহের আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ এদিক ওদিক চালনা করার উপায় পর্যন্ত নেই। ক্লান্ত চোখ দুটো কাঠের ঘরের চারপাশে কোনো মতে ঘুরিয়ে এসে যা দেখতে পেল তাতে প্রায় হাড় হিম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে অহর্নিশের। তার চারপাশে গোটা চারেক কঙ্কাল ওর মতোই দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এবং এক দুটো কঙ্কালের গা দিয়ে মাংস গলে গলে পড়ছে এবং তারই গন্ধে অহর্নিশের প্রায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দূরের জিনিসকে লক্ষ্য করতে গিয়ে সে কাছের জিনিসকে লক্ষ্য করতে বেমালুম ভুলে গেছে। তার হাঁটু জোড়ার কাছে যে আরো এক ভয়ঙ্কর জিনিস অবস্থান করছে তা সে প্রথমে খেয়ালই করতে পারেনি। সে খেয়াল করল তার হাঁটুর সামনে মেঝেতে দু তিনটে কাঠের তক্তা খোলা এবং তা দিয়ে নিচে দেখা যাচ্ছে সুবিশাল খাদ। সে আঁচ করতে পারল যে পাহাড়ের খাদে এক বিশাল বিপজ্জনক অবস্থায় অবস্থান করছে এবং মেঝের ফাঁকা জায়গাটার পাশেই পড়ে রয়েছে একটা মেয়ের কাটা হাত। হাতের চুড়িগুলো অহর্নিশের যেন খুব চেনা। হাত দিয়ে টপ টপ করে যেন টাটকা রক্ত পড়ে চলেছে নিচের খাদে। চারিদিক থেকে এক পাহাড় সমান আতঙ্ক যেন ক্রমশ গ্রাস করার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছে অহর্নিশের দিকে। বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে চাইছে অহর্নিশ, কিন্তু মুখটাও যে তার বাঁধা। শত চেষ্টা করেও সে কারোর কাছে সাহায্য চেয়ে উঠতে পারছে না। দেহের সমস্ত শক্তি যেন তাকে ছেড়ে চলে যাচ্ছে। ঘেমে স্নান অহর্নিশের সারা দেহ। এমন অবস্থায় তড়িঘড়ি করে সে বিছানায় লাফ দিয়ে উঠে বসে, তারপর চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও। অতি দ্রুত তার শ্বাস এবং ঘামে সিক্ত সর্বাঙ্গ। ঘড়িতে রাত 2:30। এমন গভীর রাতে অহর্নিশের চিল চিৎকারে ওর পাশে শুয়ে থাকা চয়ন আর দ্বীপের ঘুমটা ভেঙে যায়। কি হয়েছে অহর্নিশ? হঠাৎ এমন ভাবে চিৎকার করে উঠলি কেন? কোনো কি ভয়ের স্বপ্ন দেখেছিস? তড়িঘড়ি করে দ্বীপ ঘরের লাইট অন করে অহর্নিশের দিকে তাকিয়ে দেখে এক রাশ আতঙ্ক যেন আষ্টে পৃষ্ঠে ধরেছে অহর্নিশকে। দ্বীপ বলে, হে কি অহর্নিশ, ঘেমে তো স্নান করে গেছিস রে ভাই। এত ঠান্ডা ওয়েদারে এইভাবে ঘামছিস, কোনো দুঃস্বপ্ন দেখেছিস কি? এই নে, আগে আগে এক গ্লাস জল খা, তারপর চোখে মুখে একটু জল দিয়ে আয়। একটা চুমুক জল খেয়ে অহর্নিশ ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার ফোনটা কোথায়? আমার ফোনটা দে না কেউ। এই তো পাশেই তো তোর ফোন। আগে চোখে মুখে একটু জল দিয়ে আয় তো, তারপরে ফোন টোন ধরবি। না না না, আমার আগে মেসেজ ডিলিট করতে হবে, তবেই শান্তি পাবো। কিরে, কিসের মেসেজ? কি হয়েছে কি তোর, একটু খুলে বলবি আমাদের? পাশের রুম থেকে রুমেলা রাইমাকে ডাকবো? না 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 না, কাউকে রাখতে চাই। হাতে ফোনটা নিয়ে অহর্নিশ সাথে সাথে সেই মেসেজটা ডিলিট করে ফেলে যেটা গত পরশু তার ফোনে আসে। মেসেজটা ছিল, পাহাড়ে এসো না। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। পাহাড় যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। এই পাহাড়ের বরফের মধ্যেই লেগে থাকে রক্তের দাগ। আজ এমনই একটি গল্প শোনাবো আপনাদের। আজ আপনারা শুনবেন লেখিকা সায়নী সাহার কলমে বরফে রক্তের দাগ। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। আমাদের অনেক শ্রোতা বন্ধুই আমাদের গল্প তো শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখিকা সায়নী সাহার কলমে বরফে রক্তের দাগ।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন নাম্বার থেকে অহর্নিশের ফোনে প্রায়শই এই একই মেসেজ আসে। ফোন করলে সেই সমস্ত নাম্বারে আর ফোন যেতে চায় না। অহর্নিশ এই ব্যাপারটা নিয়ে সেভাবে কখনো ভেবে দেখেন, হেসে উড়িয়ে দিয়েছে, ভাবতো কেউ হয়তো মশকরা করছে। চয়ন আর দ্বীপের কাছে সম্পূর্ণ বিষয়টা গোপন করে কোনো রকমে সেই দাঁতটা পার হয়ে যায় অহর্নিশের। অহর্নিশ, চয়ন, দ্বীপ, রুমেলা আর রাইমা, উত্তর 24 পরগনাবাসী 5 বন্ধুর বহুদিনের প্ল্যান ছিল পাহাড়ে ঘুরতে যাওয়ার। আর এই সুন্দর প্ল্যানটা সবার প্রথম রাইমার মাথাতেই আসে। ফিরে আসি মাস 2 আগের একটি রবিবারে। হ্যালো অহর্নিশ, বেশি কথা বলার টাইম নেই রে। আজ সন্ধ্যে 7টায় রিল্যাক্স ক্যাফেতে চলে আসবি বেশ? আর সঙ্গে চয়ন আর দ্বীপকে আনতে কিন্তু একদম ভুলবি না। আরে 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 একটু শ্বাস নে রাইমা, এরকম ঝড় দেখলে তো সাইক্লোনও ভয় কাঁপবে। আচ্ছা, রাখছি ফোনটা এখন। চলে আসিস কিন্তু টাইম মতন, তারপর সব কথা হবে। আরে আরে একটু দাঁড়া, এতদিন তো কোনো পাত্তাই পাওয়া যায়নি তোর। আর এটা আমরা সব বন্ধুরাই মিলে সেদিন আলোচনা করছিলাম। সেই হাসি খুশি ঠাট্টা প্রিয় আমাদের বন্ধু রাইমা আর আগের মতন নেই। কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগও রাখিস না, বিশেষ করে আমার সাথে তো একদমই না। গত মাসে একবার কলও করেছিলাম তোকে, আমার কলটাও রিসিভ করিস না এখন আর। আজ হঠাৎ এভাবে দেখা করতে বলছিস, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবি? যখন যেখানে আসতে বললাম চলে আসিস। আমি আর রুমেলা টাইম মতন ঠিক পৌঁছে যাব। ওকে, ঠিক আছে, চল রাখছি, বাই। সময় মতো ওরা সকলেই হাজির হয়ে যায় রিল্যাক্সে। অহর্নিশ রাইমাকে বলে, বল তোর কিসের এত জরুরি তলব? হাসতে হাসতে রাইমা বলে, আরে একটা দারুণ প্ল্যান এসেছে মাথায়। অনেক দিন বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই না? আরে বাবা বেশ তো, তবে চল ডুয়ার্সি ঘুরে আসি। আমি ভাই এক পায়ে রাজি কিন্তু ঘুরতে যাওয়ার জন্য। না না, কোনো ডুয়ার্স ফোর্স না। যদি সবাই রাজি থাকিস তাহলে সিকিমই যাব। কথাটা খারাপ বলিসনি রাইমা। পাহাড়ের সমস্ত সৌন্দর্যের কাছে সমস্ত সৌন্দর্যই যেন ফিকে। অহর্নিশ আমতা আমতা করে বলল, সিকিম কেন? মানে অন্য কোথাও গেলে হয় না? অন্য কত পাহাড় আছে। না হর্নিশ, সিকিমেই যাওয়া হবে। রাইমার প্ল্যানে সকলেই সম্মতি দেয়, তাই অহর্নিশও আর না করতে পারে না। রাইমার কথায় সবাই রাজি হয়ে যাওয়ায় রাইমাও খুব খুশি। কথা মতো পরদিন টিকিটও কনফার্ম। 2 মাস পর ওরা হই হই করে বেরিয়ে পড়ল পাহাড়ের উদ্দেশ্যে। যেদিন ওরা বেরোলো ঠিক আগের দিন রাতেই অহর্নিশের ফোনে ওই মেসেজটা এসেছিল। বরাবরের মতো ওই দিনও সে মেসেজটার অত গুরুত্ব দেয়নি। সিকিম পৌঁছতে ওদের সকাল 10টা বেজে গেল। হোটেলে উঠে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে টিফিন সেরে সারাটা দিনের জন্য 5 বন্ধু মিলে বেরিয়ে পড়ল পাহাড়ের পরশ গায়ে মাখতে। প্রথম দিনটা বেশ আনন্দেই কাটল। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাওয়ার ঘন্টা 2 পর যেমন ভয়ানক দুঃস্বপ্ন অহর্নিশকে চেপে ধরবে তা সে আগে থেকে টের পাবে কি করে। অহর্নিশ পুরো ব্যাপারটা এড়িয়ে গেল ওর বন্ধুদের থেকে, আর নিজেও সামান্য দুঃস্বপ্ন ভেবে ভুলে গেল। পরদিন সকালে হই হই করে বেরিয়ে পড়ল সাইট সিইং করার উদ্দেশ্যে। পাহাড়ে ওঠার পথে পাহাড়ের মুগ্ধতাকে ক্যামেরাবন্দি করতে চয়ন মাঝে মধ্যেই গাড়ি থামিয়ে নেমে পড়ছে ছবি তুলতে। ভীষণ মনোযোগ সহকারে ছবি তুলতে ব্যস্ত চয়ন, আর পাশে দাঁড়িয়ে রয়েছে অহর্নিশ। এমন সময় গাড়ি থেকে মুখ বাড়িয়ে হো হো করে রাইমা হেসে উঠে ওদের উদ্দেশ্যে বলে, দেখিস তোদের আবার কেউ ঠেলে না ফেলে দেয় খাদে। কথাটা শুনে ভীষণ রকম আঁতকে ওঠে অহর্নিশ। সাথে সাথে ফোনে একটা মেসেজ আসে তার। আতঙ্ক যেন আরো বেড়ে যায় অহর্নিশের। সাথে সাথে ফোনটা বের করে দেখল কলিগের মেসেজ। একটা দীর্ঘশ্বাস ছাড়ল অহর্নিশ, যেন হাঁপ ছেড়ে বাঁচল। আর এক মুহূর্ত এখানে না থেকে সাথে সাথে গাড়িতে উঠে পড়ে ওরা। বেশ কিছুটা উঁচুতে ওঠার পর ওরা লক্ষ্য করল সামনে সুবিশাল এক ঝর্ণা। তার রূপ যেন উদার মনে ছড়িয়ে দিয়েছে সবুজ পাহাড়ের গায়ে। কি অপরূপ দৃশ্য! গাড়ি থামিয়ে ওরা 5 জনই নেমে পড়ল। ঝর্ণা দেখতে ভিড় জমেছে আরো অনেক পর্যটকের। পাশে তাই রয়েছে সারি সারি গাড়ির লাইনও।
ঝর্ণার সৌন্দর্যকে আরও কাছের থেকে অনুভব করতে চায় রাইমা। দূর থেকে ঝর্ণাকে ক্যামেরাবন্দি করা ভীষণ অপছন্দ রাইমার, তাই সে সবাইকে বলল, তোরা বরং এখানে বসে বসে বোর হ, আমি কাছ থেকে ঝর্ণার কটা ছবি তুলে আনি বরং। কথাটা বলে চয়নের দিকে একটা মোহময় হাসি হেসে গলায় চয়নের ক্যামেরাটা ঝুলিয়ে ওখান থেকে নিমেষে গায়েব হয়ে যায় রাইমা। লোকজনের সমাগমের মাঝে ওরা ঠিক খেয়ালও করে উঠতে পারল না যে রাইমা হুট করে কোথায় চলে গেল। চয়ন চিৎকার করে বলে উঠল, আরে প্লিজ দাঁড়া রাইমা, আরে আমিও যাব তোর সাথে। রাইমা প্লিজ, আরে বাবা দাঁড়া, আরে আমিও যাব তোর সাথে। রাইমার প্রতি চয়নের যে ভীষণ রকম একটা ভালো লাগা আছে সেটা রাইমা আঁচ করতে পারলেও চয়নকে কখনো তা বুঝতে দেয় না। চয়ন জানে যে তার অন্তরের ভালোবাসার কথা জানানোর জন্য এমন উপযুক্ত, স্নিগ্ধ আর মনোরম পরিবেশ আর কোথাও সে পাবে না। তাই সে মনে মনে ঠিক করে রেখেছে এই পাহাড়ের বুকেই হাঁটু গেড়ে বসে সে রাইমাকে তার মনের কথা জানাবে। রাইমা বহুদূর ছুটে চলে যাওয়ার পর চয়নও তার পেছন পেছন ছুটতে শুরু করেছে আর বলছে, আরে আরে একটু আস্তে দৌড়ো রাইমা, আরে তোকে খুঁজে পাবো না, হারিয়ে যাবি। ওহ, তোকে কিছু বলার আছে রাইমা, আস্তে দৌড়ো। কে কার কথা শোনে? রাইমা আপন মনে দৌড়ে চলেছে পাহাড়ের নির্জন রাস্তা ধরে। জনমানবহীন পাহাড়ের রাস্তাটা যেন ভীষণ ভয়ঙ্কর লাগছে চয়নের। চারিদিকের নিস্তব্ধতা আর রহস্য যেন গ্রাস করছে পাহাড়ের নির্জন এই রাস্তাটাকে। কিছু দূর গিয়ে চয়ন লক্ষ্য করল সামনে ছোট করে সাইনবোর্ডে লেখা আছে ডেঞ্জার এরিয়া। দূর থেকে চিৎকারের শব্দ আসছে। কিরে, থেমে গেলি যে, তাড়াতাড়ি আয় বলেই হো হো করে হেসে ওঠে। এ তো রাইমার গলা। ডেঞ্জার এরিয়ার সাইনবোর্ড তুচ্ছ করে সামনে দৌড়ে ছুটে চলে চয়ন। ওদিকে রুমেলা আর দ্বীপের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে মোস্ট বোর ফিল করছে অহর্নিশ। রুমেলা আর দ্বীপের সম্পর্কের কথা তাদের বন্ধু মহলে জানতে আর কারোর বাকি নেই। ওদের দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্কটা দেখতে দেখতে প্রায় 8 মাস পার হয়ে গেল। দুজনের বাড়ি থেকেই ওদের সম্পর্কটা মেনে নিয়েছে ওদের বাড়ির লোকজন। অপেক্ষা শুধু দ্বীপের মায়ের অস্ত্রোপচারের। উনি সুস্থ হয়ে উঠলেই তারপর ওদের 4 হাত এক হবে। ওদিকে দুপুর গড়িয়ে বিকেল ছোবো ছোবো করছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, রাইমা আর চয়নের পাত্তা নেই। হোটেলে ফেরার সময় হয়ে এলো। পাহাড়ের বুক থেকে সমস্ত মানুষ আর লাইন দিয়ে নামতে থাকা গাড়িগুলো ধীরে ধীরে যে যার গন্তব্যে ফিরতে লেগেছে। 8 ঘন্টার মধ্যে পুরো এলাকা জনমানব শূন্য হয়ে গেল। অহর্নিশদের গাড়ির ড্রাইভারের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। এরপর পাহাড় থেকে নিচে নামা বিপজ্জনক বলে তিনি ওদের বোঝান। দ্বীপ ড্রাইভারকে রাগী মেজাজে বলে, শুনুন ভাই, বন্ধুদের না নিয়ে তো আমরা ফিরতে পারবো না। আপনার তাড়া থাকলে আপনি গাড়ি নিয়ে কেটে পড়ুন। রাগের বশে এসব তুই কি বলছিস দীপ? আর ড্রাইভারকে দেখে তো তোর ভাষা কিছু বুঝতে পারলো বলে মনে হলো না। তবে তুই যে রেগে গেছিস সেটা বুঝতে পেরে মাথা নিচু করে গাড়িতে গিয়ে গাড়ির দরজাটা ঠাস করে বন্ধ করে চুপচাপ বসে পড়ল উনি। ওদিকে চয়ন আর রাইমাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। পাহাড়ের বুকে নেটওয়ার্কের এই এক ঝামেলা। আর কিছু সময় যেতেই রাইমা গান গাইতে গাইতে অহর্নিশদের দিকে আসছে। ওকে দেখে অহর্নিশ বলে ওঠে, কি রে রাইমা, সময় সম্পর্কে কি তোর কাণ্ডজ্ঞান সব হারিয়ে ফেলেছিস নাকি? কটা বাজে সে খেয়াল আছে? এরপর রাতের ঘুটঘুটে অন্ধকারে গাড়ি নিয়ে পাহাড় থেকে আর হোটেলে ফিরতে হবে না আমাদের। ডাইরেক্ট খাদে নেমে একদম বিনা টিকিটে উপরে উঠে পড়বো। তা তোর সাথে আরেক বেয়াক্কেলে পাবলিকটা কোথায়? তাকে আবার কোথায় রেখে এলি? রাইমা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, কে, কার কথা বলছিস? কে আবার? এই যে আমাদের গুণধর চয়ন, সে তো তোরই পিছু নিয়ে ছুটলো। কি, চয়ন আমার সঙ্গে গেছে? মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে তোর? সারাটা সময় আমি একা কাটালাম আর এখন বলছিস চয়ন আমার সঙ্গে ছিল? এই জন্যই বলি নেশাটা একটু কম কর। অহর্নিশ একদম ভুল কিছু বলেনি রাইমা, চয়ন তো তোর পেছনেই ছুটল। রুমেলাও সহমত পোষণ করে ওদের সাথে। এমন বাকবিতণ্ডা চলতেই থাকে রাইমা আর বাকি 3 জনের মাঝে। এমন সময় ওই এলাকা থেকে খানিক দূরের 2 বাসিন্দা চিৎকার করতে করতে দৌড়ে আর হাঁপিয়ে হাঁপিয়ে বলে, डेड बॉडी इधर इधर कोई है?
जल्दी जल्दी आओ, इधर इधर एक डेड बॉडी मिला। অহর্নিশরা চারজন মিলে ওই কণ্ঠস্বর শুনে সেই স্থানে ছুটে গিয়ে যা দেখল, তাতে তাদের নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। কি নৃশংসভাবে খুন হয়েছে চয়ন। সারা দেহে জোড়ালো ক্ষতের চিহ্ন, চোখ দুটো খোলা, মাথার পেছন দিয়ে গলগল করে বেয়ে চলেছে টাটকা রক্ত। এভাবে ভয়ঙ্করভাবে চয়নকে হারাতে হবে তা তার বন্ধুরা কল্পনাও করতে পারেনি। অহর্নিশকে আতঙ্ক যেন এবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এক ভয়ানক ফোবিয়ার মধ্যে মুহূর্ত পার করছে অহর্নিশ। অহর্নিশের ফোনে আসা মেসেজের ঘটনাটা আর সে চেপে রাখতে পারে না। সে সবটা বলে দেয় রুমেলা, দীপ আর রাইমার কাছে। এমনকি দুঃস্বপ্নের কথাটাও অহর্নিশ শেয়ার করে সবার সাথে। সকলের মনে অসম্ভব রকমের এক ভীতি সঞ্চার হলো। হোটেলের কোণে মুখ গুজে বসে থাকে অহর্নিশ। ফোনের মেসেজ, সেই রাতের দুঃস্বপ্ন আর চয়নের মৃতদেহ, এই তিনটে ঘটনা যেন কুড়ে কুড়ে খাচ্ছে অহর্নিশকে। ঘড়িতে রাত 12:40। সবাই ঘুমিয়ে পড়েছে, ঘুমোয়নি শুধু অহর্নিশ। হঠাৎ তার ফোনে মেসেজ আসে, পাহাড় থেকে চলে যাও। অহর্নিশের আতঙ্ক বেড়ে এবার দ্বিগুণ। মনে মনে সে বিড়বিড় করতে থাকে, আমাকে এখনই চলে যেতে হবে, চলে যেতে হবে, না হলে আমিও চয়নের মতো, আমিও চয়নের মতো। বলতে বলতে সে হোটেলের রুম থেকে রুদ্ধশ্বাসে দৌড়তে থাকে। দৌড়ে সে কোথায় ছুটে চলেছে তা তার অজানা। সে কেবল ছুটে চলেছে নিজেকে বাঁচানোর তাগিদে। ঘড়িতে রাত 1:50। ছোটার অন্ত নেই অহর্নিশের। পার হয়ে গেল রাত। হঠাৎ দ্বীপের ঘুম ভেঙে যাওয়ায় সে পাশে তাকিয়ে দেখে অহর্নিশ নেই। ঘড়িতে ভোর 5টা। পাশের রুমে রুমেলাকে ডাকতে থাকে সে। রুমেলা ঘুম থেকে উঠে দেখে তার পাশে রাইমা নেই। রাইমার এই এক বাজে স্বভাব। ও পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ভোর হলেই মর্নিং ওয়াক আর মেডিটেশন করা চাই। পাহাড়ে এসেও যেন এর অন্যথা হয় না রাইমার। প্রতিদিনই বেরিয়ে পড়ে ভোর 5টার আগেই। কোনো বিপদ এলেও ওকে পাশে পাওয়া দুষ্কর। সকাল হতেই খবর এলো অহর্নিশ নেই। 3500 ফুট নিচে পাওয়া গেছে তার ছিন্ন ভিন্ন নিথর দেহ। খবর শুনে আতঙ্কে যেন পাথর হয়ে গেল দীপ আর রুমেলা। পরপর দুদিন দুজনের মৃত্যু এবং দুই বন্ধুরই ভীষণ রহস্যজনক মৃত্যু। ভোরের শান্ত স্নিগ্ধ পাহাড়ের পরশ মেখে রাইমা ফিরে আসে হোটেলে। অহর্নিশের খবর শুনে কান্নায় ভেঙে পড়ে সেও। সারাদিন তাদের কেটে গেল সিকিম পুলিশের নজরদারিতে। পুলিশি পাহারায় পরদিন ভোরবেলা রাইমা, রুমেলা আর দীপ ফিরে আসে উত্তর 24 পরগনায়। পুলিশি পাহারায় উত্তর 24 পরগনায় আনা হয় চয়ন আর অহর্নিশের বডি। শোকে ভেঙে পড়ে চয়নের বাবা। চয়ন তার মাকে ছোটবেলাতেই হারিয়েছে, তাই তার বাবা ছাড়া আপন বলতে আর কেউ ছিল না। পুত্র শোকে ভেঙে পড়ে অহর্নিশের বাবা, মা এবং ভাই। পরপর দুদিন দুই বন্ধু খুন। কেন? কে তাদের শত্রু, তাও আবার পাহাড়ে? ফিরে আসি বছর 7 আগের একটি ঘটনায়। ভীষণ অভাবী সংসারে মানুষ হয় অহর্নিশ রায়। কোনো মতে তাকে কলেজের গণ্ডি পার করাতে রীতিমতন হাঁপিয়ে ওঠেন তার বাবা। মেধার দিক থেকেও ভীষণ রকম দুর্বল ছিল অহর্নিশ। কলেজ পাশ করতে না করতেই তার স্যার দীপ্তেশ বাবু তাকে বললেন, বুঝলে অহর্নিশ, কোনো সরকারি চাকরি বা কর্পোরেট জব তো দূরে থাক, তোমার যা রেজাল্ট তাতে তো দারোয়ানের কাজ জুটবে বলে মনে হয় না। তোমার বাবা ভীষণ কষ্ট করছেন তোমার জন্য, পারলে বাবার মানটা অন্তত রেখো। রূপে চেহারায় অহর্নিশকে দেখে বোঝার সাধ্য কারণ নেই যে ও এত অভাবী ঘরের ছেলে। সুদর্শন চেহারার সুপুরুষের সংজ্ঞা যাকে বলে, এক কথায় তা হলো অহর্নিশ। সারাদিন বাড়িতে বাবার কাছেও তাকে এমন কুকথা শুনতে হয়। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, কোনো কাজের ধান্দা নেই, বাপটা বুড়ো বয়সে খেটে মরছে, সেদিকে একবারও খেয়াল নেই। অকর্মণ্যকে জন্ম দিয়েছি আমি। তো নিজের পথ নিজে বেছে নাও, বাবার ঘাড়ে বসে আর কদিন খাবে? হ্যাঁ, বাড়িতে সারাদিন কটু কথা, স্যার দীপ্তেশবাবুর মুখে অমন কথা, পাড়া প্রতিবেশী সবার মুখে কেবল একই কথা, সারাক্ষণ শুধু অভাব আর অভাব।
অভাবের কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছে অহর্নিশ। তার এখন দু চোখে কেবল একটাই স্বপ্ন, তাকে অনেক টাকা কামাতে হবে, অনেক টাকা, যাতে সবার মুখে কুলু পেটে যায়। এসব চিন্তা করতে করতে গঙ্গার ঘাটে এসে বসে অহর্নিশ। কিছুক্ষণ পরে আচমকা তার কাঁধে এসে হাত রাখে অহনা, অহর্নিশেরই কলেজের বন্ধু। কি রে অহর্নিশ, সারাদিন কি এত চিন্তা করিস বলতো? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি আছি তোর পাশে। আমার অনেক অনেক টাকা লাগবে অহনা, অনেক টাকা, অনেক বড় লোক হতে হবে আমায়। এইসব পাগলামি বন্ধ কর, আর আয় আমার কাঁধে একটু মাথা দে। তোর কাঁধে মাথা দেবো কেন? আমার চোখের দিকে তাকা অহর্নিশ। অহর্নিশ অহনার চোখের দিকে তাকায়। শ্যামলা, মোটা এবং ছোটখাটো গড়নের অহনাকে বন্ধু ছাড়া কখনোই কিছু ভাবেনি অহর্নিশ। অহনা মাথা নিচু করে বলে, ভালোবাসতে পারবি আমায়? তোকে কখনো দুঃখ দেব না। অহর্নিশের নায়ক সুলভ চেহারার প্রতি বহুদিন ধরেই ফিদা অহনা। এরই মাঝে নিজের অজান্তেই সে কখন অহর্নিশকে ভালোবেসে ফেলে তা বুঝে উঠতে পারে না। আজ অহর্নিশের এমন করুণ অবস্থা দেখে নিজের মনের কথা আর চেপে রাখতে পারেনি সে। অহর্নিশ উঠে দাঁড়িয়ে বেশ রাগান্বিত স্বরে বলে ওঠে, না না, তা হয় না। তুই আমার বন্ধু, তোকে এর চেয়ে বেশি আর কিচ্ছু ভাবি না। তুই আসতে পারিস এখন। অহনা চোখের জল ফেলতে ফেলতে মুহূর্তের মধ্যে সেখান থেকে চলে আসে। সে মনে মনে ভাবে, সত্যিই তো, অহর্নিশের পাশে আমি যে একদমই বেমানা। নায়কের পাশে এ যেন ডাইনির সমান। অহর্নিশ কেনই বা পছন্দ করবে আমায়? ওদিকে সংসারের টানা পড়েনে চিন্তায় চিন্তায় ব্রেন স্ট্রোক হয় অহর্নিশের বাবার। চিকিৎসার খরচ তো দূর, সামান্য ডাক্তার দেখানোর পয়সাটুকুও ঘরে নেই। অহর্নিশের এমন দুঃসময় পাশে এসে দাঁড়ায় অহনা। অহনার বাবা জগদীশ সরকার নামকরা গোল্ডেন লাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক বলে কথা। লাখপতি বললেও কম বলা হয়। তবে অহনার চালচলন কথাবার্তাতে সেসব বোঝার সাধ্যই কারণ নেই। ভীষণ নিরহংকার এবং সরল গোছের মেয়ে অহনা। বাবার এমন অসুখে অহনার দেওয়া টাকা দিয়ে চিকিৎসা করানো ছাড়া অন্য কোনো উপায়ও নেই অহর্নিশের। সংসারে অভাব বলে অধিকাংশ আত্মীয়রাও ভয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অহনার টাকায় সুস্থ হয়ে ওঠে অহর্নিশের বাবা। তবে অহর্নিশের বাবা জানে অহনা টাকাটা ধার হিসেবেই অহর্নিশকে দিয়েছে। গরিব হলেও যে তার আত্মসম্মানখানি আকাশ ছোঁয়া। এরপর বহু কারণে অহনা সাহায্যের হাত বাড়িয়ে দেয় অহর্নিশের দিকে, এবং অহর্নিশ অভাব মেটাতে অহনার সাহায্য নিতে দুবার ভাবে না। বন্ধুত্ব আরো গাঢ় হয় ওদের মাঝে। অহনার প্রাণের বন্ধু ছিল রাইমা। রাইমা একদিন অহনার সাথে এলো অহর্নিশের সাথে দেখা করতে। রাইমা মনে প্রাণে চায় তার প্রিয় বান্ধবী তার ভালোবাসার মানুষকে যেন বরাবরের মতন কাছে পায়। সে এসে অহর্নিশকে বলে, কি ব্যাপার অহর্নিশ, খুব তো ডুবে ডুবে জল খাচ্ছিস। যদি অহনাকে ভালোই না বাসিস, তবে দিন রাত এত দেখা সাক্ষাৎ কিসের? আরে কি সব বলছিস? ও তো শুধুমাত্র... থাম থাম, হয়েছে। এবার বল, প্রপোজটা কবে করছিস? মাথা নিচু করে থাকে অহর্নিশ। এতদিন অহনার কাছে ও যা সাহায্য পেয়েছে তাতে মানতে এতটুকুও দ্বিধা নেই যে অহনা অহর্নিশকে ভালোবাসে না। কিন্তু অহর্নিশ ভীষণ দ্বন্দ্বে থাকে। সে অহনাকে সে যদি বলে যে সে অহনাকে ভালোবাসে না, তাহলে অহনা হয়তো দূরে সরে যাবে, আর ও দূরে সরে গেলে অহনার ভালোবাসার প্রস্তাবে রাজি হয় অহর্নিশ। বছর দুয়েক ভালোই কাটে ওদের। তারপর একটা 10,000 টাকার বেতনের কাজ পায় অহর্নিশ। কিন্তু অহনা অহর্নিশকে যেভাবে সাহায্য করে তাতে ওর এই মাইনে তুচ্ছ। তবু কাজ তো কাজই হয়, আর কাজটা করলে অহর্নিশের বাবার চিন্তাটাও খানিক দূর হবে। অহর্নিশের কাজের খবর শুনে ওর বাবাও ভাবে, অহনা মেয়েটা অনেক সহ্য করেছে আমাদের, ছেলেটা চাকরি পেয়ে গেল, এবার আমি নিশ্চিন্ত। মেয়েটার টাকাগুলো আস্তে আস্তে শোধ করে দিতে পারবো। তারপর আসে অহনার স্বপ্ন পূরণের দিন। এতদিন ধরে যা শুধু সে স্বপ্নই দেখে এসেছে, আজ তা পূরণ হওয়ার দিন। অহর্নিশ অহনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়।
অহনার মুখের দিকে তাকিয়ে অহনার পরিবারের লোকজন ওদের সম্পর্কটা মেনে নিতে বাধ্য হয়। অবশেষে বিয়ে হয় অহর্নিশ আর অহনার। কিন্তু বিয়ের 1 সপ্তাহ পার হতে না হতেই ঘটে গেল দুর্ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় অহনার বাবা। কান্নায় ভেঙে পড়ে অহনা। ওকে সান্ত্বনা দিতে বুকে টেনে নেয় অহর্নিশ। পেরিয়ে গেল 6টা মাস। একদিন অহর্নিশ অহনাকে বলল, বিয়ের পর আমাদের কোথাও হানিমুন যাওয়া হলো না, পাহাড়ে যাবি অহনা? অহর্নিশের এক কথায় রাজি হয়ে যায় অহনা। হ্যাঁ যাব। কোথায় যাবি বল? যাওয়ার তো ইচ্ছে সিকিমে, কিন্তু কোনো কিন্তু না। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবি না, টাকার জোগাড় আমি করে ফেলবো। আমার লক্ষ্মীমন্ত বউ যেখানে রয়েছে সেখানে আমার আর কোনো চিন্তা থাকে কি? আমি আগামীকালই টিকিট কেটে আনবো আর পরশু ভোরে বেরিয়ে পড়বো দুজনে মিলে। চটপট লাগেজ রেডি কর। বাবা মারা যাওয়ার পর মুখ থেকে হাসি চলে গিয়েছিল অহনার। সারাদিন মনমরা হয়ে বসে থাকত সে। আজ অহর্নিশের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেকদিন পর মুখে একটু হাসি ফুটল মেয়েটার। হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হওয়াতে লাগেজ গোছাতে বেশ হিমশিম খেয়ে পড়েছে অহনা। টিকিটও কনফার্ম। পরদিন সকালে ওরা রওনা দেবে সিকিমের উদ্দেশ্যে। লাগেজ গোছাতে সারাটা দিন লেগে যায় অহনার। সন্ধেবেলা একটু ফ্রি হয় সে। তখন হঠাৎই অহর্নিশের ফোনটা বেজে ওঠে। কথা বলতে বলতে অহর্নিশ পাশের ব্যালকনিতে চলে যায়। প্রায় 20 মিনিট পার হয়ে যায়, তবু অহর্নিশের ফোনে কথা শেষ হয় না। হঠাৎ অহনার মনে পড়ে গেল সারাদিন কাজ আর লাগেজ গোছানোর ব্যস্ততায় ওদের হানিমুনের খবরটা প্রিয় বন্ধু রাইমাকে দিতে সে বেমালুম ভুলে গেছে। তড়িঘড়ি করে সে ফোন করে রাইমাকে তাদের বাড়িতে আসতে বলার জন্য। রাইমাও বেশি দেরি না করে অহনার ফোন পাওয়ার মিনিট 30-এর মধ্যেই এসে হাজির হয় প্রিয় বন্ধু অহনার কাছে। কেজি স্কুল থেকে বন্ধুত্ব রাইমা আর অহনার। একসাথে বেড়ে ওঠা থেকে শুরু করে একসাথে পড়াশোনা, স্কুল শেষ করে কলেজ, সবটাই একসাথে। দিনের শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অহনার সবটুকু রাইমা জানতে পারে আর রাইমার সবটুকু জানতে পারে অহনা। অহনার বিয়ে হয়ে যাওয়ার পরেও তার এতটুকু অন্যথা হয়নি, এতটাই ঘনিষ্ঠ ওরা। আর অহনা বিয়ের পর প্রথম হানিমুনে যাচ্ছে সেটাই বলতে ভুলে গেছে রাইমাকে। রাইমা এসেই বলে, কিরে হঠাৎ এত জরুরি তলব কিসের? একটু চুপচাপ অহনা। সেই প্রাণোচ্ছলতাটুকু রাইমা যেন খুঁজে পাচ্ছে না। অহনা উত্তর দেয়, এই দেখ না, অহর্নিশ হঠাৎ করে হানিমুনের প্ল্যান করে আজই টিকিট কনফার্ম করে এসেছে। কাল ভোরেই আমরা সিকিম বেরিয়ে যাচ্ছি। আরে বাহ, এ তো দারুণ আনন্দের খবর। কিন্তু তোর মুখ দেখে তো আনন্দকেই খুঁজে পাচ্ছি না অহনা। কিছু হয়েছে? অহনা একটু আমতা আমতা করে বলে, আরে কি যে বলিস, আনন্দ হবে না কেন? আসলে তোকে ছেড়ে এতগুলো দিন থাকবো তো, তাই একটু কষ্ট হচ্ছে, ব্যাস, আর কিছুই না। তা ম্যাডামের এতই যখন মন খারাপ, তখন ম্যাডাম আমাকে নিয়েই যাক না সুইট কাপলের মাঝে কাবাব মে হাড্ডি করতে। এই বলে হো হো করে হেসে ওঠে রাইমা। অহনা আতঙ্ক মিশ্রিত কণ্ঠে জোরে চিৎকার করে উঠে বলে, না, তা কিছুতেই হতে পারে না। রাইমা তো অহনার এমন আচরণ দেখে হতবাক। বাপরে বাপ, আমি তো মজা করলাম রে, তার জন্য এভাবে চিৎকার করে না বলতে হয়? না রে, সেরকম কিছু না রাইমা। আচ্ছা বাদ দে এসব কথা। পাহাড় থেকে তোর জন্য কি জিনিস আনবো বল? আমার বান্ধবীর মুখে সেই আগের একগাল নির্ভেজাল হাসি নেই কেন রে? কেন এমন অন্যমনস্ক দেখাচ্ছে রে তোকে? কিছু কি হয়েছে অহর্নিশের সঙ্গে? বল না। আরে না না, আচ্ছা শোন, পাহাড়ে গিয়ে যদি আর কখনো না ফিরি, তাহলে তোর বেস্ট ফ্রেন্ডের নির্ভেজাল হাসি দেখতে পাবি কি করে? এসব তুই কি আলফাল বকছিস? তোর সাথে নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে, তাই না? আর সেটা তুই আমার কাছে লুকিয়ে যাচ্ছিস। তুই নিজে মুখে যখন স্বীকার করতেই চাইছিস না, তবে পুরো বিষয়টা আমি অহর্নিশকে জিজ্ঞেস করি, তাই না? কোথায় তোর গুণধর পতিদেব? ডাক দে দেখি। আরে কি যে বলিস তুই আসার 5 মিনিট আগে ও বেরিয়ে গেছে রে। আর তাছাড়া আমি পাহাড় থেকে ফিরবো না এই কারণেই বললাম। তুই তো জানিসই পাহাড়ের স্নিগ্ধতা
আমার কতটা পছন্দের, তাই ভাবছি ওখানেই পার্মানেন্টলি শিফট হয়ে যাব। এই বলে বিদ্রুপের হাসি হেসে ওঠে অহনা। রাইমা বলে, ও এই ব্যাপার, তা গিয়ে থাকতে পারিস, কিন্তু কিছুদিন পর দেখবি সুপারি কিলার পাঠিয়ে তোকে খাদ থেকে ঠেলে ফেলে দিয়েছি, আর পরদিন হেডলাইনে বড় বড় অক্ষরে বেরোবে, প্রিয় বন্ধুকে দিনের পর দিন ছেড়ে সিকিমে থাকার অপরাধে সেই বন্ধুই সিকিমে সুপারি কিলার পাঠিয়ে খুন করলো বন্ধুকে। দুজনেই হো হো করে হেসে উঠল ওরা। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে রাইমা অহনাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে যায়। পরদিন অহর্নিশ আর অহনা রওনা দেয় সিকিমের উদ্দেশ্যে। অহনা একটু চুপচাপ। অহর্নিশ বলে, কি ব্যাপার ম্যাডাম, সিকিম ট্যুর কি ম্যাডামের পছন্দ না, নাকি আমাকে? গত রাতে রায়মা আসার আগে ফোনে কার সাথে কথা বলে হুট করে বেরিয়ে পড়লি তুই? একটু ঘাবড়ে যায় অহর্নিশ। থতমত খেয়ে বলে, অফিসটা। চোখে মুখে খানিক আতঙ্কের ছাপ অহর্নিশের। আর কথা বাড়ায় না অহনা। পরদিন ওদের সিকিম পৌঁছতে বেলা হয়ে যায়। রাইমায়ের আগে 2-4 বার পাহাড়ের পরশ মাখলেও অহর্নিশের পাহাড়ে আসাই প্রথম। ওদের প্রথম 2 দিন বেশ আনন্দে কাটল। তৃতীয় দিন ওদের প্ল্যান ছিল গ্যাংটক থেকে সোজা রা বাংলা যাওয়ার। ঘড়িতে সকাল 9টা পেরিয়ে গেছে, অথচ গাড়ি আসার কথা ছিল 8টা থেকে 8:15টার মধ্যে। হোটেলে মোবাইলের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না, তাই হোটেল ম্যানেজারের কাছ থেকে ড্রাইভারের নাম্বারটা নিয়ে হোটেল থেকে খানিক রাস্তার কাছে এগিয়ে এসে ফোনে কথা বলে অহর্নিশ। আর মিনিট 15-র মধ্যে ড্রাইভার আসছে এটাই সে জানায় অহর্নিশকে। অহর্নিশ ফিরে আসে হোটেলে। রুমে ঢুকে দেখতে পায় না অহনাকে। বাথরুমেও নেই। হোটেলের প্রতিটা ব্যালকনি থেকে শুরু করে হোটেলের ছাদ, কোথাও সে খুঁজে পায় না অহনাকে। পাগলের মতো খুঁজতে থাকে। অহনার ফোনও সুইচ অফ। মিনিট 10-এর জন্য বাইরে বেরিয়েছিল অহর্নিশ। এইটুকু সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল মেয়েটা? অহর্নিশ সারাটা দিন তন্ন তন্ন করে খোঁজে অহনাকে, খোঁজ পায় না। কিছু সময় পেরিয়ে যাওয়ার পর সেই অহনাকে খুঁজে পাওয়া যায় যে অহনার মাঝে প্রাণের আর কোনো অস্তিত্ব নেই। অহর্নিশ যে হোটেলে ছিল সেই হোটেল থেকে বেশ খানিকটা নিচু অঞ্চলে পাহাড়ের জনমানবহীন রাস্তার ধারে পাওয়া যায় অহনার ডেড বডি। অহনা আত্মহত্যা করেছিল, কিন্তু কেন? তার ভালোবাসার মানুষকে সে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, তার সাথে পাহাড়ে হানিমুনে এসেছে। ওর মতো একজন সুখী মানুষ হঠাৎ করে আত্মহত্যা করে বসলো, তাও আবার ঘুরতে গিয়ে। পুলিশি হেফাজতে ফিরল অহনার মৃতদেহ, ফিরল অহর্নিশ। সিকিমের হোটেলে পাওয়া গিয়েছিল একটা ছোট্ট চিরকুট, এবং তাতে অস্থির হাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করেছি। যদি আমার কারণে আমার প্রিয় মানুষজন শাস্তি পায়, তবে আমার পরমাত্মা কখনোই শান্তি পাবে না। লেখাটা পুলিশি হেফাজতের মাধ্যমে নিয়ে যাওয়া হয় হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে, এবং লেখাটার সত্যতা যাচাই করে পুলিশি জেরা থেকে মুক্তি পেয়ে যায় অহর্নিশ। অহনার এভাবে চলে যাওয়া কিছুতেই সহ্য করতে পারছিল না ওর বিধবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে। অহর্নিশও খানিক চুপচাপ হয়ে যায় অহনা চলে যাওয়ার পর থেকে। বন্ধুদের সাথে যোগাযোগ থাকে, তবে তা আগের চেয়ে অনেক কম। এভাবে বছর 6 পেরিয়ে যায়। সময় পেরোনোর সাথে সাথে স্মৃতিগুলো আবছা হয়ে আসে। রাইমা সিকিম যাওয়ার প্ল্যান করে, তাতে অহর্নিশ যেতে না চাইলে ওকে এক প্রকার জোর করে নিয়ে যাওয়া হয় সিকিমে। সিকিমের অহর্নিশ আর চয়নের হত্যার কেস রেফার হয় উত্তর 24 পরগনা জেলার ডিসিপি মিস্টার অগ্নিমিত্র চট্টোপাধ্যায়ের কাছে। বছর 35-এর অগ্নিমিত্রবাবুর নায়ক সুলভ গঠন দেখলে যে কোনো মেয়ে এক চান্সে প্রেমে পড়ে যাবে। এমন সুদর্শন প্রেমিক থাকলে প্রেমিকার একটু তো দুশ্চিন্তা হবেই। ফোন বেজে ওঠে অগ্নিমিত্রবাবুর। এই যে, হ্যালো মিস্টার অগ্নি, কখনো কি আমার জন্য একটুও সময় হয় না তোমার? তোমার জন্য দ্য অগ্নিমিত্র চট্টোপাধ্যায় অলওয়েজ ফ্রি, মিস মৌপ্রিয়া। হ্যাঁ, সে তো দেখতেই পারছি। সকাল থেকে 12 বার কল করেছি, তার মধ্যে 8 বার কল রিসিভ করার টাইম পাওনি, আর 4 বার নট রিচেবল। এই আপনি ফ্রি, তাই না?
এই একদম খেয়াল করিনি, বিশ্বাস করো। বোসপাড়া বাইলেনের সুপ্রিয় অধিকারীর 18 বছরের কন্যা রাজশ্রী অধিকারীর মার্ডার কেসটা সলভ করে উঠতে না উঠতেই মিসেস অহনা রায়ের হত্যা রহস্যের একটা কেস জাস্ট আজকেই হ্যান্ড ওভার করা হলো আমার কাছে। বাট ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, মন খারাপ করবেন একদম। কাজ শেষ করে খুব তাড়াতাড়ি মিট করব আমরা। অভিমানী কণ্ঠে মৌপ্রিয়া বলল, বেশ, আমিও দেখছি তুমি কবে ফ্রি হও। বলে ফোনটা কেটে দেয় মৌপ্রিয়া। মৌপ্রিয়া সেনগুপ্ত, পেশায় জুনিয়র গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। 2.5 বছরের সম্পর্কে অর্ধেক সময় তাদের খুনসুটি আর অভিমানী কেটে গেল। সম্পর্কে একে অপরকে সময় দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হয় না বলে মনে করে মৌপ্রিয়া। এতে মানুষটাকে ভালো করে চেনা যায়। দিন শেষে সারাটা দিনের সুখ দুঃখ, ছোট ছোট আবেগ অনুভূতিগুলোকে ভালো মতো শেয়ার করা যায় বলেই মনে করে মৌপ্রিয়া। কিন্তু সে সময় কি পুলিশবাবুর আছে? একদমই নেই। এই কারণে ওদের মাঝে খুনসুটির যেন অন্ত নেই। মৌপ্রিয়ার ফোনটা রেখে মিস্টার চট্টোপাধ্যায় ফোন করলেন অ্যাসিস্ট্যান্ট রাঘব মিত্রকে। হ্যালো রাঘব, 5 মিনিটের মধ্যে গাড়ি বের করতে বলো, আর তুমিও যাবে আমার সঙ্গে। ইয়েস স্যার। 5 মিনিটের মধ্যে অগ্নিমিত্রবাবু বেরিয়ে যান অহর্নিশের বাড়ির উদ্দেশ্যে। মিনিট 30-এর মধ্যে পৌঁছে গেল অহর্নিশের বাড়ি। বাইরে থেকে দরজায় কড়া নাড়তেই অহর্নিশের বাবা বেরিয়ে এলো। শোকে জরাজীর্ণ অহর্নিশের বাবা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, কি ব্যাপার? পুলিশ কেন? না না মেসোমশাই, ভয়ের কোনো কারণ নেই। আপনি সদ্য পুত্রহারা হয়েছেন, আপনাকে সমবেদনা জানানোর ভাষাও আমার নেই। জাস্ট দুটো প্রশ্ন করেই চলে যাব। যদিও জানি আমাদের সঙ্গে কথা বলার মতন মানসিক অবস্থা আপনার আর তেমন নেই, তবু যদি কয়েকটা প্রশ্নের উত্তর দেন তাহলে আপনার ছেলের হত্যাকারীদের ধরতে আমাদের সুবিধে হবে। অহর্নিশের বাবা ধীর গলায় বললেন, হ্যাঁ, ভিতরে আসুন। ঘরে ঢুকে অগ্নিমিত্রবাবু দেখেন পুত্র শোকে পাথর হয়ে রয়েছেন অহর্নিশের মা। ওনার মাথায় হাত বুলিয়ে চেয়ারটা টেনে বসতে নেওয়ার সময় খেয়াল করলেন দেওয়ালে টাঙানো রয়েছে ফুটফুটে প্রাণবন্ত অহনার ছবি। অগ্নিমিত্রবাবু অহর্নিশের বাবাকে ছবিটার দিকে তাকিয়ে বললেন, ইনি আপনার কে হন? আমার বৌমা। আচ্ছা, কত বছর আগে মারা গিয়েছেন উনি? আপনি যে বললেন আমার ছেলেকে যে মেরেছে তাকে ধরবেন, তাহলে বৌমার কথা জিজ্ঞেস। কথা শেষ হতে না হতেই অগ্নিমিত্রবাবু বললেন, না না, অবশ্যই আপনার ছেলের খুনিদের ধরতেই উপকার করবেন আপনি। ওটা জাস্ট এমনিই জিজ্ঞাসা করছি। বলুন প্লিজ। ও, সে মারা গিয়েছে প্রায় 6 বছর আগে। পাহাড়ে ঘুরতে গিয়ে খাদে ঝাঁপ মেরে সুইসাইড করেছে। আচ্ছা, বুঝলাম। বড়সড় কোনো অশান্তি ছিল ওদের মাঝে? না, ভালোই মিলমিশ ছিল ওদের। হঠাৎ যে এমন কেন হলো? নিশ্চয়ই বৌমার বাড়ির লোক ওকে খুন করেছে। আর কে করেছে এ ব্যাপারেও আমি নিশ্চিত। কার কথা বলছেন? বৌমার দ্বিতীয় পক্ষের মা। আমার ছেলেটাকে একেবারে সহ্য করতে পারতো না ওই বজ্জাত মহিলা। আমার ছেলে গরিব, ওনারা বড় লোক মানুষ। আমার ছেলে সংসার টানতে টানতে ওনার নাকি হাল খারাপ হয়ে যেত। আচ্ছা, আপনার ছেলের কি ভালোবাসার বিয়ে নাকি দেখাশোনা করে? ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করে স্যার। যদিও প্রথম প্রথম আমার ছেলে অহনাকে মোটেও পছন্দ করতো না। অহনাই তো আমার ছেলের জন্য পাগল ছিল। পরে আমার ছেলে ওকে ভালোবেসে ফেলে, আর তারপর বিয়ে। তবে স্যার, ওদের বিয়ের আগে আমার সংসারটা অহনার দেওয়া টাকাতেই চলেছে। আমার ব্রেন স্ট্রোক হওয়াতে চিকিৎসার খরচ থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচ সব ওই মেয়েটাই দিত। আমি ভেবেছিলাম ছেলেটা চাকরি পেলে ও সব ঋণ ধীরে ধীরে শোধ করে দেবে। কিন্তু ছেলে চাকরি পাওয়ার পর বলল, বাবা, আমি অহনাকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। ব্যাস, করে ফেললো বিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে মেসোমশাই। ও, আরেকটা লাস্ট কোয়েশ্চেন করব। আপনার ছেলের কোনো বন্ধুর সাথে যোগাযোগ করব কিভাবে, সেটা যদি একটু বলে দেন। আই মিন, যারা ওর সঙ্গে পাহাড়ে গিয়েছিল।
রামরতন পাড়া, চৌরাস্তার মোড় থেকে ডান দিকে গিয়ে 2-3টে বাড়ির পরেই দীপাঞ্জন বোসের বাড়ি। ডাকনাম দীপ। আমার ছেলের সাথে সিকিম গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ মেসোমশাই, অনেকটা হ্যারাস করে ফেললাম আপনাকে। কোনো অসুবিধা হলে সবার প্রথমে আমাকে খবর দেবেন, আমি আছি আপনাদের পাশে, কোনো চিন্তা করবেন না। আপনার ছেলের খুনিকে খুঁজে বের করবার দায়িত্ব আমার। আসি মেসোমশাই। এই বলে রাঘবকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন অগ্নিবাবু। 8 মাস হয়েছে জেলার ডিসিপি হয়ে এসেছেন অগ্নিবাবু। কর্মের প্রতি নিষ্ঠা, একাগ্রতা এবং দুঃসাহস তাকে অপরাধীদের ধরতে সবসময় জয়ী হতে সাহায্য করেছে। তার চোখকে ফাঁকি দিয়ে একটা পিঁপড়েরও পার হওয়া সম্ভব নয়। আজও তার অন্যথা হবে না, এমনই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ডিসিপি অগ্নিমিত্র চট্টোপাধ্যায়। থানার প্রায় কাছাকাছি চলে এসেছেন এমন সময় অগ্নিবাবু বললেন, এই হরিদা, গাড়ি ঘুরিয়ে রামরতন পাড়ার চৌরাস্তার মোড়ে নিয়ে চলো, কাজ সেরে তারপর থানায় ঢুকবো। স্যারের কথা মতন হরিদা মিনিট 40-এর মধ্যে গাড়ি নিয়ে পৌঁছে গেল রামরতন পাড়ায় দ্বীপের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এলেন অগ্নিবাবু। কলিং বেল বাজাতে দ্বীপ বেরিয়ে এলো। কি ব্যাপার স্যার, কোনো প্রয়োজনে? হ্যাঁ দীপবাবু, প্রয়োজন তো বটেই। ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। চেয়ারের দিকে তাকিয়ে দীপ স্যারকে বসতে বলল। আচ্ছা দীপ, তোমরা মোট কতজন বন্ধু মিলে পাহাড়ে গিয়েছিলে? সবার অ্যাড্রেস আর ডিটেলস আমায় দাও তো। আর তোমাকে আমার সঙ্গে একটু যেতে হবে। কোথায় যাব স্যার? থানায়? থানায় এই মুহূর্তে তোমাকে যেতে বলছি না, প্রয়োজনে অবশ্যই তোমাকে ডেকে পাঠানো হবে। এখন আমার সঙ্গে একটু অহর্নিশের শ্বশুর বাড়ি অর্থাৎ মিসেস অহনা রায়ের বাড়ি চলো। শিওর স্যার, আপনি আপনি চলুন আমার সাথে। চয়ন আর অহর্নিশের খুনিদের ধরার জন্য যে কোনো সাহায্য লাগলে আমায় বলবেন স্যার। আর এই নিন আমাদের বন্ধুদের অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস। দীপ একটা কাগজে সমস্ত ডিটেলস লিখে স্যারের হাতে তুলে দেয়। দীপ, প্রয়োজনে চয়নের পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও তোমায় আমার কাজে লাগতে পারে কিন্তু। শিওর স্যার। এবার চলুন তবে। রাঘব, ইমিডিয়েট 2টো পুলিশ পাঠানোর ব্যবস্থা করো। 24 ঘন্টা দ্বীপের বাড়ি ওরা নজরে রাখবে, তবে তা সবার আড়ালে, কেউ যেন বুঝতে না পারে। কামন, ডু ইট ফাস্ট। রাঘব একটু দূরে সরে ফোন করে 2টো পুলিশ পাঠাতে বলে দ্বীপের বাড়ির ঠিকানায়। পেছনে দ্বীপ আসছে দেখে রাঘব ফোনটা রেখে গাড়িতে ওঠে, সাথে অগ্নিবাবু আর দ্বীপ। কিছুটা সময় পর তারা পৌঁছে যায় অহনার বাড়ি। বিশাল বড় গেট দিয়ে ঢুকে অগ্নিবাবু সোজা চলে যান গেস্ট রুমের দরজার সামনে। কলিং বেল বাজানোর আগে অগ্নিবাবু রাঘবকে বলল, যাও, দীপকে ওর বাড়ি পৌঁছে দাও। শিওর স্যার। দ্বীপ একটু অবাক হয়ে গেল। শুধুমাত্র বাড়ির অ্যাড্রেস চেনার জন্য ডিসি তাকে সঙ্গে করে নিয়ে এলো? অ্যাড্রেস তো উনি জেনে নিয়ে চলে আসতেও পারতেন। আসলে অগ্নিবাবু যে 2টি পুলিশকে নজরদারির জন্য পাঠাচ্ছেন, ওনারা এলাকায় ঢোকার সময় দ্বীপ বাড়ি থাকলে দ্বীপ হয়তো টের পেয়ে যেত। তাই পুলিশ এসে দ্বীপের বাড়ির আশেপাশে নিজেদের টহল দেওয়ার জায়গা যতক্ষণে ঠিক করলো ততক্ষণে দ্বীপকে এদিকে ব্যস্ত রাখলেন অগ্নিবাবু। অপরদিকে কলিং বেল বাজতেই দরজা খুললেন রূপা দেবী অর্থাৎ অহনার মা। কি ব্যাপার, কাকে চাইছেন? আপনি কি রূপা দেবী, অহনার মা? হ্যাঁ, কিন্তু পুলিশ আমার বাড়িতে কি জন্য বুঝতে পারলাম না তো। আপনি কি জানেন গত পরশু অহর্নিশ মানে আপনাদের জামাই মারা গেছে? না, জানি না। আর ওসব মশা মাছি মরার খোঁজ খবরও আমরা রাখি না। বাই দেবে, আপনি কি সেই ব্যাপারেই জেরা করতে এসেছেন? মে আই কাম ইন রূপা ম্যাডাম? আমি তো কিছুই। কথা শেষ করার আগে অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে পড়লেন অগ্নিবাবু। অগ্নিবাবু বাড়ির চারপাশে তাকিয়ে দেখে রূপা দেবীর একার ছবি ছাড়া দেওয়ালে আর কারোর ছবি নেই, বরং ছবিগুলো বেশ দামি ফ্রেমে বাঁধানো। ফ্রেম দেখে তো এদেশের বলে মনে হচ্ছে না। অগ্নিবাবু রূপা দেবীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রূপা দেবী, অহর্নিশ ছেলে হিসেবে কেমন ছিল? ওর একটাই পরিচয়, সেটা হলো ও একটা ভিখারি। আমাদের মেয়েটাকে পটিয়ে পাটিয়ে কেন বিয়ে করেছিল তা বুঝি না নাকি? ওই ভিখারির বাচ্চাটার এই এত বড় সম্পত্তির প্রতি লোভ যাবে কোথায়? ওকে রূপা দেবী, আমি যতদূর জানি আপনি শঙ্করবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, আর অহনা ম্যাডাম ছিলেন প্রথম পক্ষের স্ত্রীর সন্তান, তাই তো? হ্যাঁ, অহনা নিজের ভুলে নিজেকে শেষ করলো, বিশ্বাস করুন।
ওরকম একটা ফকিরকে বিয়ে করলে নিজেকে শেষ করা ছাড়া আর কোনো উপায় থাকে নাকি? অহনার মা ক্যান্সারে যখন মারা যায় তখন ওর মাত্র 3 বছর বয়স। তার 3 বছর পর অহনার বাবা ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আমায় নিয়ে আসে। 6 বছরের ছোট্ট অহনাকে তখনই বুকে আগলে নিয়েছি। মায়ের অভাব কখনো টের পেতে দিইনি মেয়েটাকে। ওর বাবাও এটা ভেবে নিশ্চিন্ত হয়েছিল যে মেয়েটা ওর মাকে আবার ফিরে পেয়েছে। কত আশা ছিল জানেন, মেয়েটাকে ধুমধাম করে একটা রাজপুত্রের সঙ্গে বিয়ে দেব, তারপর আমার এই গোটা সম্পত্তি ওর হাতে তুলে দেব। কে জানে তলে তলে অমন একটা 3rd ক্লাস ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে ও। ওর বাবা ওদের সম্পর্কটা নেহাত মেনে নিয়েছিল, তাই আমাকেও অগত্যা মেনে নিতে হলো, না হলে আমি এই বিয়ে কখনোই মানতাম না। এই এত বড় প্রপার্টি পুরোটাই আপনার নামে? হ্যাঁ, অহনার বাবা মারা যাবার বছরখানেক আগে এই গোটা প্রপার্টিটা আমার নামে করে দিয়েছেন। আর আমার যা আছে সব তো অহনাই পাবে, আমার সাতকুলে কেই বা আছে। কিন্তু এই কথা অহনাকে ওর বিয়ের আগে জানতে দেয়নি ওর বাবা। সম্পত্তির ব্যাপারে তখন থেকেই চিন্তা করুক ওর বাবা চায়নি সেটা, কিন্তু ওর বিয়ের পর ওকে আর অহর্নিশকে ডেকে সবটা জানায় এবং তার কিছুদিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। থ্যাঙ্কস এ লট রূপা দেবী, প্রয়োজনে আমায় আবার আসতে হতে পারে। চলি। বেরিয়ে আসে অগ্নিবাবু এবং রূপাদেবীর বাড়ির বাইরেও পুলিশি পাহারা দেওয়া হয়। অফিসে এসে বেশ চিন্তায় পড়ে যান অগ্নিবাবু। রূপাদেবীর কথাগুলো মাথা থেকে কিছুতেই সরছে না, কেমন একটা খটকা লাগছে। আবার অহর্নিশের বাবাও বললেন বিয়ের আগে অহনা তাদের প্রচুর হেল্প করেছে। অভাবী সংসারে বিনা খাটনিতে এত টাকা পেলে অধিকাংশ মানুষেরই প্রত্যাশা এবং লালসা দুই বাড়বে। অহনা কি আদৌ আত্মহত্যা করেছিল নাকি ওকেও কেউ মার্ডার করেছে? এক এক করে জেরা করে অগ্নিবাবু। তাই পরদিন সকালে রাইমাকে ডেকে আনা হয় থানাতে। বেশ চুপচাপ হয়ে রয়েছে সে। যেটুকু প্রশ্ন তাকে করা হচ্ছে শুধু সেটুকুর উত্তর, ঠিক যেন ঝড়ের আগের মুহূর্ত অনেকটা গুমোট। অগ্নিবাবু শুরু করলেন জেরা। রাইমা সরকার, অহনার সবচেয়ে কাছের বন্ধু তুমি তো ছিলে, তাই না? রাইমা শুধু ঘাড় নেড়ে উত্তর দিল, তার মানে অহনা তোমার সঙ্গে সবটাই শেয়ার করতো? সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ওর জীবনে যা যা ঘটতো সবকিছুই আমাকে বলতো স্যার। তবে বলো, অহনির ছেলেটা কেমন ছিল? মানে অহনার সাথে প্রথম থেকে ওর সম্পর্কটা কেমন ছিল? স্যার, অহনার ভালোবাসায় কোনো খাদ ছিল না। অহর্নিশকে মনে প্রাণে ভালোবাসত মেয়েটা। এমন ভালোবাসা কোটিতে হয়তো একজনের মধ্যে দেখা যায়, আর সে একজনই ছিল অহনা। কিন্তু অহর্নিশ ওকে প্রথমের দিকে এক বিন্দুও ভালোবাসেনি। তারপর অহর্নিশের পরিবারকে আর্থিক দিক দিয়ে হেল্প করে আস্তে আস্তে ওর মন পায় অহনা। টাকা দেওয়া বন্ধ করে দিলে অহর্নিশ ওর রুদ্র রূপ আবার ধারণ করত, মানসিক অত্যাচার করত স্যার অহনার উপর। আসলে অহর্নিশের প্রচন্ড অভাবের সংসার, দিন রাত খোঁটা শুনতে শুনতে মরতে হতো ছেলেটাকে। তারপর বড়লোকের মেয়ে অহনা যখন ওকে মুঠো মুঠো টাকা দিতে শুরু করে তখন ওর বিশাল লোভ শুরু হয়ে যায়। লালসার নেশা গ্রাস করে অহর্নিশকে। অহর্নিশও আমার ভালো বন্ধু ছিল। অহর্নিশের লালসা অহনার অন্ধ প্রেমে ধরা দিয়েও দিতে পারেনি। কিন্তু কিন্তু আমি অনেকবার বুঝেছিলাম অহনার টাকার প্রতি অহর্নিশ ক্রমশ মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। অনেকবার বুঝিয়েছিলাম স্যার অহনাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, শোনেনি মেয়েটা। কিছু বছর যাওয়ার পর অহর্নিশ ছোটখাটো একটা কাজ পেল। তারপরে অহনাকে সে বিয়ের প্রস্তাব দেয়। বিয়েও হলো ওদের। বিয়ের পর অহর্নিশের সংসারে অভাবকে কখনো আসতে দেয়নি অহনা। বেশ স্বাচ্ছন্দ্যেই চলছিল ওদের জীবন। অহর্নিশের বিলাসবহুল জীবনযাপনের প্রতি লালসা দিনের পর দিন বেড়েই চলেছিল। ছিটে ফোটা অভাবের আঁচ ওর গায়ে লাগতে দিত না অহনা। কিছু মাস যাওয়ার পরে অহর্নিশ অহনার কাছে আবদার করলো সিকিম যাওয়ার জন্য। জানেন তো স্যার, অহনা ওর কোনো আবদারই ফেলতে পারতো না। মায়ের কাছ থেকে টাকা এনে অহনা অহর্নিশের হাতে তুলে দিল সিকিম ট্যুরের জন্য। যাওয়ার ঠিক একদিন আগেই আচমকা ওদের হানিমুনের ডেট ঠিক হয়। লাগেজ গোছানোর তারায় অহনা আমাকে খবরটা দিতেই ভুলে গিয়েছিল যে ওরা হানিমুনে যাবে। আগের দিন রাত্রে হঠাৎ অহনা আমাকে ফোন করে আর ওর বাড়িতে ডেকে জানায় যে ওরা হানিমুনে যাচ্ছে। কিন্তু অহনার সেই স্বতঃস্ফূর্ততা সেদিন তার মধ্যে আর ছিল না।
একটা একটা কেমন যেন মন খারাপ লুকিয়েছিল ওর মধ্যে, কিন্তু সেটাও আমাকে বুঝতে দিতে চাইছিল না। আসল ঘটনাটা ঘটে ওরা সিকিম যাওয়ার 2 দিন পর। ভোর 5টা নাগাদ অহনা কল করে আমাকে। ভোরে উঠে আমার মর্নিং ওয়াক মেডিটেশনের অভ্যাস, তাই ফোনটা বাড়িতেই রেখে মর্নিং ওয়াকে বেরিয়ে গিয়েছিলাম। ফিরে এসে দেখি অহনার 18খানা মিসড কল আর বেশ কিছু টেক্সট মেসেজ। অগ্নিবাবু রাইমাকে জিজ্ঞেস করলেন, মেসেজে কি লেখা ছিল রাইমা ম্যাডাম? মেসেজগুলো কি আছে এখনো? আর 4-5 বছর হয়ে গেছে, অহনা নেই, কিন্তু ওর মেসেজগুলো আমি আজও রেখে দিয়েছি। মেসেজগুলো পরপর পড়তে থাকেন অগ্নিবাবু। তোকে কতবার কল করলাম রাইমা, ফোনটা একটু রিসিভ করলি না? তোকে আমার অনেক অনেক কথা বলার আছে, জানি না মেসেজে সব কটা বলতে পারবো কিনা। তোকে যেদিন ফোন করে আমাদের বাড়ি ডাকলাম, সেদিন তুই আসার আগে অহর্নিশকে ফোন করে চয়ন। আমি আড়াল থেকে ওদের কথা শোনার চেষ্টা করি। অহর্নিশ বলছিল, হাতের নাগালের বাইরে চলে গেল রে চয়ন, বিয়ের আগে জানলে বিয়েটাই করতাম না, একটা ডাইনি মুখী। তারপর কিছু সরিয়ে দেওয়ার কথা বলছিল অহর্নিশ, ভীষণ আবছা ভাবে কানে এসেছিল আমার। তারপর চয়নকে অহর্নিশ বলল, এসব কথা ফোনে বলার টু মাচ রিস্কি, এক্ষুনি আসছি, এরকমই কিছু একটা বলে অহর্নিশ বেরিয়ে গিয়েছিল তুই আসার আগে। অহর্নিশ আমার সম্পত্তিকে ভালোবেসেছে রাইমা, আমাকে নয়। এই কথাটা তুই আমাকে বিয়ের আগে অনেক বোঝানোর চেষ্টা করেছিলি, কিন্তু আমি যে ওর প্রেমে অন্ধ ছিলাম রে। কেন জানি না আমার মন কাল রাত থেকে হঠাৎ কু ডাকছে। হয়তো আমাকে সরিয়ে দেওয়ার কথাই চয়নকে বলছিল অহর্নিশ। তবে শুনে রাখ রাইমা, আমার যদি কিছু হয়েও যায়, তুই অহর্নিশকে কখনো আমার কারণে শাস্তি পেতে দিবি না। ও কষ্টে থাকলে আমার আত্মা যে কখনো শান্তি পাবে না রাইমা। আমাদের বন্ধুত্বের দিব্যি রইল রাইমা, অহর্নিশকে কখনো শাস্তি পেতে দিবি না তুই। ভালো থাকিস। ও মারা যাওয়ার পর ওখানকার পুলিশ অহনার হাতে লেখা একটা চিঠি পেয়েছিল। তাতেও লিখে গিয়েছিল ওর নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, হয়তো মৃত্যু নিশ্চিত জেনেই চিঠিটা লিখেছিল। তারপর কিছুদিন কেটে যায়। চয়ন আর অহর্নিশ এনজয় বার কাম হোটেলে যাওয়ার প্ল্যান করে। চয়ন সেটা জানায় আমায় ফোন করে। বুঝলি রাইমা, নর্থ 24 পরগনার মোস্ট পপুলার বার এনজয় আমি আর অহর্নিশ আগামীকাল যাচ্ছি। ওহ, আমার তো ভেবেই এক্সাইটেড লাগছে। সেরা এনজয় করব এনজয়তে গিয়ে। তুইও যাবি নাকি? ফোনটা রাখ। যা বাবা, এই মেয়ের আবার কি হলো? আর একটু মজা করি তো বললাম যে যাবি নাকি, অমনি রেগে আগুন। পরদিন সময় মতো অহর্নিশ আর অয়ন চলে যায় বাড়ি। আমি যাই ওদের পিছন পিছন, মুখে মাস্ক পরে, চুল দিয়ে অর্ধেক মুখ ঢেকে। বাড়ি গিয়ে ওদের যে কথোপকথন আমি শুনি, সেদিন থেকেই আমার মনে দাও দাও করে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। কি শুনেছিলেন? শুনুন তবে। এতদিন পর মনে হচ্ছে ঘাড় থেকে একটা বোঝা নামলো, বুঝলি চয়ন? ওর মতন একটা হাতি মার্কা মেয়েকে টাকার লোভ ছাড়া শকুনেও বিয়ে করতো না। তোর নামে সম্পত্তি নেই সেটা তুই বিয়ের আগে বল। বুড়ো শ্বশুর বিয়ের পর বলতে এসছে আমায়, কেউ জানিস বাবা জামাই, আমার আর অহনার মায়ের যা আছে সব তো অহনাই পাবে, তাই সম্পত্তির মালিকানাতে ওর মায়ের নামই রেখেছি। ওই রূপাকে আমায় চেনাতে এসেছে। অহনার বাবা বোকা বলে যেন আমিও ঘাসে মুখ দিয়ে চলি, বুঝলি চয়ন? ওই রূপার প্রথমে যার সাথে বিয়ে হয়েছিল তার ঘরে রূপা ম্যাডামের একটা ছেলেও আছে যার নাম ঐতিহ্য। আমি আর ঐতিহ্য বাসন্তী ক্লাবের মাঠে একসাথে ফুটবল খেলতাম। ওই রূপার অহনার বাপকে বিয়ে করার একটাই কারণ ছিল, অনলি ফর মানি। যে মহিলা দ্বিতীয় বরের পকেট ফাঁকা করে প্রথম পক্ষের ছেলে সব স্বাদ মেটাতো, সে নাকি অত বড় সম্পত্তি অহনাকে দেবে। হ্যাঁ,
ওসব ছেলে বোঝানো কথাই এই অহর্নিশ বলবে না। পাহাড়ে নিয়ে গিয়ে মালটাকে খাদ থেকে ফেলে দেওয়ার প্ল্যানটা কিন্তু জবরদস্ত করেছিলাম তুই আর আমি। হ্যাঁ, কি বলিস? নেশাতুর কণ্ঠে চয়নও হেসে ওঠে আর অহর্নিশও হেসে ওঠে। অহর্নিশ এটাও বলে মারা যাওয়ার আগে চিঠিটা অহনাকে দিয়ে বলপূর্বক লেখানো হয়েছিল যাতে অহর্নিশ না ফাঁসে। আমি বুঝতে পারলাম অহনা আমাকে মেসেজগুলো করার পরই এইসব ঘটনা ঘটে গিয়েছিল। আসলে আসলে স্যার, আমিও চাইনি অহর্নিশ আর চয়নকে পুলিশ শাস্তি দিক। মেয়েটা মেসেজে আমার কাছে কাকুতি মিনতি করেছিল অহর্নিশ যেন শাস্তি না পায়, তাহলে নাকি ওর আত্মা শান্তি পাবে না। 6-6টা বছর হাত পা গুটিয়ে বসে বসে দুটো শয়তানের উল্লাস দেখেছি স্যার। মেয়েটাকে সরিয়ে কি লাভ হলো অহর্নিশের, এটা ভেবে দিন রাত চোখের জল ফেলে গেছি। না, তারপর আর পারিনি। কিছুদিন ধরে অহর্নিশ প্রিয়া বলে একটা বড় লোকের মেয়ের সাথে ফ্লার্ট করে চলেছিল। তারপর আমি এই বলে আমতা আমতা করতে থাকে রাইমা। অগ্নিবাবু বলেন, কি হলো, থামছেন কেন? জল খাবেন? এই নিন, জল খেয়ে বলুন। এইটুকু জল খেয়ে রাইমা বলতে শুরু করে, তারপর আমি সিদ্ধান্ত নিই চয়ন আর অহর্নিশকে আমি পাহাড়ে নিয়ে গিয়ে খুন করব। যে কষ্টটা অহনা পেয়েছে সেটা ওরাও পাবে আমার হাতে। তবে মাঝে মধ্যে অহর্নিশের ফোনে একটা মেসেজ আসতো, এমনকি সিকিম রওনা দেওয়ার আগের দিনও অহর্নিশের ফোনে সেই মেসেজটা আসে। মেসেজটা হলো, পাহাড়ে এসো না। বিশ্বাস করুন স্যার, যে নম্বরগুলো থেকে মেসেজটা আসতো অনেক চেষ্টা করেও সেই নম্বরগুলোয় ফোন করতে পারিনি। আমরা কেউই জানতে পারিনি মেসেজটা কে ওকে পাঠাতো। তার মানে জোড়া লাশের খুনি আপনি। এভাবে আইন নিজের হাতে তুলে নাই নিতে পারতেন। একবার আমাদের কাছে এসে জানাতেন সবটা, তারপর আমরাই যা করবার করতাম। হেসে রাইমা বলে, আপনারা আর চাই করতেন স্যার, পাহাড়ে গিয়ে তো ওদের মার্ডার করতেন না, তাই না? বললাম যে আমি চেয়েছিলাম অহনা যে কষ্টটা পেয়েছে সেই কষ্টটা ওরাও পাক। জেরা শেষে ওয়ারেন্ট প্রুফ এবং বয়ান রেকর্ডকে সামনে রেখে গ্রেপ্তার করা হয় রাইমাকে। পরদিন সকালে জেলের মধ্যে প্রাণহীন অবস্থায় পড়ে থাকে রাইমার দেহ। সারা দেহে এক ফোঁটা ক্ষতের দাগ পর্যন্ত নেই, কেবল ডান হাত দিয়ে রক্ত ঝরছে আর হাতে খুর বা ধারালো কোনো অস্ত্র দিয়ে লেখা, কেন মারলি ওকে। পুলিশ রাইমার মৃত্যু রহস্য আজও উদ্ধার করতে পারেনি। অগ্নিবাবু রাইমার মৃতদেহের ডান হাতটার দিকে তাকিয়ে আনমনে চিন্তা করতে লাগলেন, অহর্নিশকে পাহাড়ে এসো না মেসেজটা কে করত। শেষ হলো লেখিকা সায়নী সাহার কলমে বরফে রক্তের দাগ। আজকের গল্পের গল্পপাঠে ছিল সায়ন্তন, অহর্নিশের ভূমিকায় মৈনাক, অহনার ভূমিকায় সৃষ্টি, রাইমার ভূমিকায় অর্পিতা, দীপের চরিত্রে আমি সৌভিক, চয়নের চরিত্রে এবং দীপ্তেশবাবুর চরিত্রে রমাকান্ত, অহর্নিশের বাবা এবং রাঘবের চরিত্রে আর্য, রূপার চরিত্রে অনন্যা, মৌপিয়ার চরিত্রে শর্মিষ্ঠা, অগ্নিমিত্রর চরিত্রে সৌমদী, রুমেলার চরিত্রে পৌতুষা। আজকের গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক, গল্পের নাট্যরূপ প্রদানে মৈনাক। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। আর আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। পুজোর আর মাত্র কয়েকটা দিন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব আনন্দে পুজো কাটান। তবে আজ চলি, ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন
রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।